আচ্ছা, যদিও রায় থেরাপি নিয়ে আমরা আগে আলোচনা করেছি, রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি, তারপরেও আমরা সংক্ষেপে দ্রুত একটু আলোচনা করি। রায় থেরাপি দেওয়ার আগে বলতে পারি যে এর হাফ লাইফটা কত। রেডিও আয়োডিন অ্যাবলেশন আমরা সাধারণত দিই কি আয়োডিন 131 দিয়ে। এর হচ্ছে হাফ লাইফটা কত? এর হাফ লাইফ, ফিজিক্যাল হাফ লাইফ যদি আমরা চিন্তা করি, ফিজিক্যাল হাফ লাইফ হচ্ছে 8 দিন। ফিজিক্যাল হাফ লাইফটা কী জিনিস? ন্যাচারাল রেডিও অ্যাক্টিভে, মানে ওর 50% ডিকে হতে বাই ন্যাচারাল যে রেডিও অ্যাক্টিভ যেই তার কার্যক্রম আছে সেটার মাধ্যমে ডিকে হতে প্রায় 8 দিন সময় লাগে। সেটা থাইরয়েড, এক্সট্রা থাইরয়েড সব টিস্যুতে সেম। বাট তার ইফেক্টিভ হাফ লাইফ মানে কি? এখানে ফিজিক্যাল হাফ লাইফ প্লাস বায়োলজিক্যাল হাফ লাইফ দুইটা মিলে। বায়োলজিক্যাল হাফ লাইফ কী জিনিস? যেটা আমাদের বডি মেটাবলিজমের মাধ্যমে যেটা এক্সক্রিশন হচ্ছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফ। এখানে থাইরয়েড টিস্যুতে বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় 80 দিন, 80 days এ প্লাস। বাট ইন এক্সট্রা থাইরয়েড টিস্যুস ইটস অনলি 12 days. হ্যাঁ, ওকে। So effective half life in extra thyroid tissue only 8 hours, and in thyroid tissue it's about 10 days, that is near about 10, that is 7.3 days. ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হচ্ছে থাইরয়েড টিস্যুতে রেডিও আয়োডিন যেই ডিফিউজ ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, যেটা ফলিকুলার এপিথেলিয়াল অরিজিন, যেটা ফলিকুলার অরিজিন যেই ক্যান্সারগুলো বা ফলিকুলার সেলগুলো থাইরয়েড, এখানেই নর্মাল বা ক্যান্সার সেল এখানে মোটামুটি 6.6 times মোর টেকেন আপ, মানে ও হচ্ছে গ্র্যাব করে। একটা রায় থেরাপি যখন দেওয়া হয়, যখন ব্লাডের মাধ্যমে আসে শরীরে, তখন এই থাইরয়েড টিস্যুটা বেশি অ্যাবজর্ব করে, 6.5 গুণ, প্রায় 6.6 times মোর দ্যান মোস্ট টিস্যুস ইন দ্য বডি। ওকে, আর এটার আমার গোলটা কি? রায় থেরাপি দিয়ে কী লাভ হয়? এখানে আমার বেসিক পারপাস রায় থেরাপি, আর কোনো রিমন্যান্ট থাকলে সেটা অ্যাবলেশন, থাইরয়েড রিমন্যান্ট কিছু যদি থেকে থাকে সেটা অ্যাবলেশন হয়ে যাবে। কোনো মাইক্রোস্কোপিক রেসিডিউ ডিজিজ যদি থাকে সেটা আমরা থেরাপি দিতে পারবো, অ্যাডজুভেন্ট থেরাপি ফর রেসিডুয়াল মাইক্রোস্কোপিক ডিজিজ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ফাংশনিং রিমন্যান্ট থাইরয়েড টিস্যু। ডিস্ট্রাকশন অফ রিমন্যান্ট অফ থাইরয়েড টিস্যু, থাইরয়েড টিস্যু যদি কোনো ফাংশনিং রিমন্যান্ট থাকে সেটা যাবে একটা, আর রেসিডিউ যদি মাইক্রোস্কোপিক ডিজিজ, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট ডিজিজ যদি কিছু থাকে সেটাও যাবে। ওকে, দেন রাই প্রোভাইডস পটেন্ট সাইটোটক্সিসিটি টু থাইরয়েড ক্যান্সার সেল, মেইনলি হচ্ছে থাইরয়েড ক্যান্সার সেলকে সে টার্গেট করে। রিমেনিং ইন দ্য অপারেটিভ বেড, অকাল লিম্ফ নোড মেটস অর ডিস্টান্ট মেটস, সেটা যেখানেই থাক থাইরয়েড ক্যান্সার সেল, সেখানে অপারেটিভ বেডে থাক, অকাল লিম্ফ নোড মেটস থাক বা ডিস্টান্ট মেটস হিসেবে থাক। সো এখানে আমার ক্যান্সার রায় থেরাপি দেওয়ার জন্য আমার কিছু প্রিপারেশন লাগে অবশ্যই। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করতে হবে, যেটা আয়োডিন 123 এবং 131 দুইটা দিয়ে করা যায়। মূলত 123 দিয়ে করা হয়, কিন্তু কেন করা হয় 123 দিয়ে করা হয় কেন? কারণ 123টা প্রিফার্ড। হ্যাঁ, কেন করা হয়? এটা হচ্ছে এটার কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন এটার হচ্ছে হাফ লাইফটা কম, মাত্র 13 hours, 13 ঘন্টা পরে এটা আবার অর্ধেক হয়ে যাবে এবং আস্তে আস্তে খুব দ্রুত এটা বডি থেকে আউট হয়ে যাবে, এবং এর স্টানিং ইফেক্টটা কম। স্টানিং ইফেক্টটা কি? ইন প্রি-ট্রিটমেন্ট হোল বডি স্ক্যান থাইরয়েড টিস্যু ট্র্যাপস দ্য আয়োডিন। যখন আমি হোল বডি থাইরয়েড স্ক্যানটা করবো, তখন থাইরয়েড টিস্যু কিছু আয়োডিন নেবে, এবং টেম্পোরারি সাপ্রেশন অফ আয়োডিন ট্র্যাপিং ফাংশন, তার আয়োডিন ট্র্যাপিং যে ফাংশনটা আছে, টেম্পোরারি সাপ্রেশন অফ আয়োডিন ট্র্যাপিং ফাংশন
অফ থাইরয়েড থাইরয়েড সেলের যে আয়োডিন ট্র্যাকিং ফাংশনটা আছে সেটা টেম্পোরারি সাপ্রেসড হয়ে যাবে, ও পরবর্তীতে আর আগ্রহ হারাই ফেলবে, মানে সে পরবর্তীতে আর আয়োডিন ট্র্যাপ করবে না। তাহলে আমি যখন থেরাপি দিব তখন সেটা খুব বেশি ইফেক্টিভ হবে না। হ্যাঁ, ক্যান্সার সেলস অ্যাজ আ রেজাল্ট অফ রেডিয়েশন গিভেন অফ বাই দ্য স্ক্যানিং ডোজ। স্ক্যানিং ডোজে আমি যেই হচ্ছে রেডিয়েশন দিচ্ছি, আয়োডিন দিচ্ছি, সেটা যখন সে ট্র্যাপ করলো এবং হচ্ছে টেম্পোরারি সাপ্রেশন হচ্ছে আয়োডিন ট্র্যাপিং ফাংশন অফ থাইরয়েড, পরবর্তী ট্রিটমেন্ট দিলে ট্রিটমেন্টটা আমরা ভালো এফিকেসি পাবো না। এই কারণে যেটাকে বলছে এই যে সাপ্রেশন হচ্ছে আয়োডিন ট্র্যাপিং ফাংশন, হ্যাঁ, এটাই হচ্ছে সেই স্ক্যানিং এফেক্ট। স্ক্যানিং ডোজের সময় স্ক্যানিং যেই ডোজ দিচ্ছি, এই স্ক্যানিং ডোজের ফলে এই ঘটনা ঘটছে, তাই এটাকে স্টানিং এফেক্ট বলছি, স্টানিং। ওকে, স্টানিং এফেক্ট। And disadvantage, it's more expensive than iodine 131. Okay, then 7 দিন পূর্বে 7 days before to see remaining thyroid tissue. আচ্ছা, কিসের 7 দিন পূর্বে? অবশ্যই রায় থেরাপির 7 দিন পূর্বে কি? আচ্ছা, হোয়াট এভার। এইখানে আমরা হচ্ছে একটা আয়োডিন আপটাকে স্ক্যান করে দেখলাম বডিতে, সেটা হচ্ছে আয়োডিন আপটাকে স্ক্যান করলাম, এবং সেই রায় থেরাপিটা সাধারণত অ্যাটলিস্ট 3 weeks আফটার সার্জারি, মানে একটা অপারেশন হয়েছে 21 দিনের আগে আমরা হচ্ছে কোনো চিকিৎসা ট্রিটমেন্টে যেতে পারবো না। হ্যাঁ, সেটা রায় থেরাপিতেও যেতে পারবো না। সাধারণত 1.5 মাস পরেই বলা হয়, বা মিনিমাম 4 সপ্তাহ 1 মাস পরে। এখানে আমরা বলছি অ্যাটলিস্ট 3 weeks। আমাদের বেশিরভাগ কেমো শিডিউলগুলো 3 weeks-এ হয়, রায় থেরাপিও হচ্ছে অ্যাটলিস্ট 3 weeks আফটার সার্জারি। So in that case we can prepare the thyroid in 2 ways. একটা হচ্ছে লেভোথাইরক্সিন সাপ্লিমেন্ট স্টপ করে দিতে পারি 4 থেকে 6 সপ্তাহ পূর্বে, 4 to 6 weeks before the therapy, for attaining TSH more than 30 milliunit per liter, or we can give recommended TSH, that is thyrotropin alpha 2 dose IM. Okay, regardless of preparation method, as iodine restricted diet is recommended about 22 weeks, 10 to 14 days prior to iodine therapy, right therapy. A absence of course, we should careful about contrast administration for any imaging, especially CT contrast. If contrast is given, then we have to wait for 2 months. After that we can give radiotherapy. And also the amiodarone therapy. What is the amiodarone? অ্যামিওডারন কেন ইম্পর্টেন্ট এখানে? 1 বছরের মধ্যে অ্যামিওডারন থেরাপি যেন না থাকে এটা খেয়াল করতে বলা হয়েছে, কারণ রায় আপটেকটা সে কমায় দেয়, রেডিও আয়োডিন যে আপটেকটা সেটা কমায় দেয়, এবং তার এফিকেসিটা কমায় দেয়, এফিকেসি দুইটাই কমায় দেয়। এই কারণে আমরা অ্যামিওডারন থেরাপি যদি না পেয়ে থাকি এটা বলবো। আর যেই ব্যাপারটা বললাম যে মোটামুটি 10 থেকে 14 দিন সে কোনো আয়োডিন কন্টেনিং খাবার খাবে না, সেই খাবারগুলো কী কী হতে পারে সেগুলো হচ্ছে মিল্ক, ইয়োগার্ট, চিজ, সি ফিশ, আয়োডিনেটেড সল্ট, মাল্টিভিটামিন, সি ফুড, ফিশ অয়েল অ্যান্ড ডেইরি প্রোডাক্ট। আচ্ছা, আমরা এখানে TSHটা কেন দিলাম? TSH রিকমেন্ডেড TSH অর লেভোথাইরক্সিন স্টপ করে আমরা TSH 30-এর উপরে কেন করলাম? কারণ হাংরি থাইরয়েড ক্রিয়েট করার জন্য, যেন আমরা রায় থেরাপি দিলেই সে দ্রুত গ্র্যাব করতে পারে। তাহলে এই কন্ট্রাস্ট যদি দেওয়া হয় তাহলে 2 মাস আমাদের মোটামুটি অপেক্ষা করা লাগবে, কন্ট্রাস্ট যেন বডি থেকে ওয়াশ আউট হয়ে যায়, এই কারণে। আর এটা টেস্ট করার জন্য আমরা 24 আওয়ার ইউরিন কালেকশন করে কনফার্ম করতে পারি নর্মাল ফ্রি আয়োডিন বডিতে কতটুকু আছে। এটা অবশ্যই লেস দেন 50 মাইক্রোগ্রাম পার 24 আওয়ার। বডিতে নর্মাল ফ্রি আয়োডিন লেস দেন 50 মাইক্রোগ্রাম, লেস দেন 50 মাইক্রোগ্রাম পার 24 আওয়ার। 24 ঘন্টায় 50-এর কম থাকবে। অ্যান্ড ফলোয়িং
3 to 5 days, মানে মোটামুটি 5 দিন তাকে কিছু রেস্ট্রিক্টেড অবস্থায় থাকতে হবে, এক ঘরে থাকতে হবে, এক ঘরে 3 to 5 days, 3 থেকে 5 দিন। অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স, কারোর সাথে কন্ট্যাক্ট করা যাবে না, এক ঘরে থাকতে হবে। সেপারেট রুম ইউজ করতে হবে, সেপারেট ওয়াশরুমে ইউজ করতে হবে। ফ্ল্যাশ টয়লেট টুয়াইস আফটার ইউজ, হ্যাঁ, প্রত্যেকবার ব্যবহারের পরে, আফটার ইউজ, প্রত্যেকবার ব্যবহার করে ডাবল ফ্লাশ দিতে হবে আফটার ইউজ। অ্যান্ড পাশাপাশি ওয়াশ ক্লোজ, সোয়েট, ইউরিন, হ্যাঁ, শুড নট বি কন্টামিনেটেড। হ্যাঁ, কোনো টয়লেট টিস্যু পেপার ইউজ করলে সেটা হচ্ছে টয়লেটেই ফ্লাশ করে দিতে হবে। শুড নট কন্ট্যাক্ট উইথ চিলড্রেন, অবশ্যই বাচ্চা এবং প্রেগনেন্ট লেডির আশেপাশে যাবে না, চিলড্রেন এবং প্রেগনেন্ট। পোস্ট অপারেটিভ রাইস স্ক্যান আমরা কবে করব? 7 days আফটার দ্য থেরাপি ইন অল কেসেস। আমরা যে থেরাপি দিলাম, থেরাপি দেওয়ার 7 দিন পরে আমরা চেক করে দেখব কী অবস্থা। পোস্ট অপারেটিভ রাইস স্ক্যান আইরন 131 শুড বি ডান পোস্ট অপারেটিভ। ও নো, মেবি এটা পোস্ট থেরাপি, পোস্ট রাই থেরাপি। আইরন স্ক্যান 7 দিন পরে আমরা করব। ওকে, পেশেন্টকে ডিসচার্জ কখন দেবো? যখন পারমিটেড লেভেলে চলে আসবে। রাইস টোটাল বডি রেডিও অ্যাক্টিভিটি ফল ইনটু পারমিটেড লেভেল। সো সেই লেভেলটা কত? এটা ডোজ রেট 1 মিটার ডিস্টেন্স থেকে এটা মেজার করবো মিলিসিভার্টে। সেই লেভেলটা আসতে হবে। প্রাইভেট ট্রান্সপোর্টের ক্ষেত্রে লেস দেন 40, অ্যান্ড ইন কেস অফ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ লেস দেন 20 মিলিসিভার্ট পার আওয়ার। তাহলে মোটামুটি পাবলিক প্লেসে যাতায়াতের জন্য লেস দেন 20 মিলিসিভার্ট পার আওয়ার। ফলো আপ করবো কীভাবে? মোটামুটি 4 to 6 months আফটার থাইরয়েড স্ক্যান করে আমরা ফলো আপ থাইরয়েড স্ক্যান করবো। ফলো আপ স্ক্যানটা কবে করব? প্রথমটা তো 7 দিন পরে করলাম, আর ফলো আপ স্ক্যানটা মোটামুটি 4 to 6 months, মানে অর্ধ বছর পরে আমরা করব। আর কমপ্লিকেশনগুলো কি সেটা মোটামুটি আমরা জানি যে কমপ্লিকেশনগুলো অ্যাকুট, ক্রনিক, লং টার্ম হতে পারে। অ্যাকুটগুলো সব আশেপাশের গ্ল্যান্ডগুলো সব কিছুতে ইনফ্লামেশন হবে, স্যালো অ্যাডেনাইটিস, প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন, থাইরয়েডাইটিস, সিস্টাইটিস, পাশাপাশি নাউশিয়া, ভমিটিং, ডায়রিয়া অ্যান্ড অল্টার টেস্ট। অ্যান্ড অ্যানাদার ইজ কর্নিয়াল আলসারেশন, decreased tear secretion. And in long-term complication is xerostomia, tooth decay, that is cavity formation. And second malignancy like bladder যেহেতু জমা হয় bladder থেকে, and salivary gland এও জমা হয় salivary gland. Another is colon cancer and blood cancer like leukemia. And in case pulmonary mets যদি থেকে থাকে সেক্ষেত্রে pulmonary fibrosis যখন লাঙে এটা ডিপোজিট হবে। And infertility may develop, so sperm banking is advised in male patient. Cumulative dose of iodine is more than 50 millicurie, but according to NCCN it is more than 1000 millicurie. Okay, and when we give thyroxine supplement, arrhythmia is the most common side effect. Others are bone mineral density decreased, that is osteoporosis. Hampered calcium metabolism, as it hampered calcium metabolism. So decrease bone mineral density, BMD, leads to osteoporosis. Test sensation that is altered, it can returns to normal within 3 weeks, only 3 weeks, মানে 1 মাসও লাগবে না, 21 দিনের মধ্যেই সে নর্মাল হয়ে যাবে ইনশাআল্লাহ। And bone marrow damage causes infection, bleeding and anemia, of course. Damage to testicles and ovaries, both testicle and ovaries. Okay, and do not advise not to wear contact lenses for 3 days after receiving radiotherapy. 3 দিনের জন্য লেন্স ইউজ করা যাবে না, কন্ট্যাক্ট লেন্স। And of course, so at least one bowel movement is day
for 3 days. 3 দিনের জন্য প্রতিদিন একবার করে বাউল মুভমেন্ট হওয়া লাগবে। কোলনে দেখো, কোলনে একটা সেকেন্ড ম্যালিগনেন্সির চান্স থাকে কিন্তু। অ্যান্ড avoid things that stimulate saliva. 3 দিন চুইংগাম টিংগাম খাওয়া যাবে না। Do not chew chewing gum, smoke less tobacco, suck candy. এই কাজগুলো করা যাবে না 3 দিনের জন্য কিছু নিষেধাজ্ঞা। এইগুলো প্রতিদিন হচ্ছে বাউল মুভমেন্ট যেন হয় এটা খেয়াল রাখতে হবে। হাইড্রেশন, স্টে ওয়েল হাইড্রেটেড ফর 3 days. Drink enough fluid. It will decrease radiation exposure to salivary gland, bladder, and other organs. It's important. Yes, it's just important. Nice information. And then some special circumstances there when in case of pediatric patient we'll count the dose according body weight, 2.15 millicori per kg, 2.15 millicori per kg. We think 70 kg male 150 millicori, and this is of course chest imaging use non-contrast CT use করতে হবে prior treatment. And if any contrast is used, wait 3 months. And free iodine level check, it must be below 50 microgram per 24 hours. So consider 24-hour urine measurement. Urine iodine 24-hour urine iodine measurement is important. So this is the cumulative dose for ditherapy, more than 1000 millicori. It's more than 1000 millicori. And pregnancy and lactation, for breastfeeding, wait 3 to 6 months. 3 থেকে 6 মাস অপেক্ষা করব after cessation of lactation. নর্মালাইজেশন প্রোলাক্টিন লেভেল যেন নর্মাল হয়ে যায়, যেন আমরা সিম্পলি 3 থেকে 6 মাস অপেক্ষা করতে পারি ল্যাকটেশন শেষ হয়ে যাওয়ার পরে। বাট ইফ breastfeeding is continue for current infant, what will do? কারেন্ট ইনফ্যান্টের জন্য আমরা হচ্ছে কমপ্লিট সিজেশন অফ breastfeeding after iodine 123 or iodine 123 admission. মানে রাইথেরাপির পরে আর কোনো ব্রেস্ট ফিডিং করবে না। কেন করবে না? কারণ it has some side effect. It can cause harm to the baby too. In case of pregnancy, it's also risk. It can cause fetal hypothyroid malformation and demise. So we should avoid. So in pregnancy and lactation, it's contraindicated. And the dose system is used is empiric method is preferred. That is same dose for all patients, same disease. Another option is dosimetric method, customization of dose on individual physiology. But recommendation is empiric method. Empiric method is same disease, same dose. So what are the dose? And in case of remnant, any remnant ablation, about 30 to 50 millicori. 30 to 50 millicori দেব যখন কোনো remnant থাকবে, remnant ablation যদি করার জন্য, that is T1B, T2 up to T2 মানে 4 সেন্টিমিটার পর্যন্ত। আমরা যদি নো এন এদের জন্য আমরা 30 to 50 millicori. If there is indication for adjuvant, that is R1, R2 disease, after adjuvant residual disease, 75 to 150 doubling dose, 75 থেকে 150 millicori দেব adjuvant if likelihood presence of residual disease. And for known disease, যদি কোনো disease থেকেই থাকে, that is unresectable metastatic disease condition, where we can go 100 or 200 millicori, that is double the dose, 100 to
200 মিলি করে। তাহলে রায় আমরা কাদের ক্ষেত্রে দিব না আর কাদের ক্ষেত্রে দিব? Absolute indication if any present that is more than 4 centimeter of size. রায় থেরাপি দিতে হলে 4 সেন্টিমিটারের বড় যদি টিউমার হয়, হ্যাঁ, সাথে যদি থাইরয়েডের বাইরে চলে যায়, এক্সট্রা থাইরয়েড এক্সটেনশন অ্যান্ড ভাস্কুলার ইনভেশন। ভাস্কুলার যদি কোনো ইনভেশন আসে তাহলে আমার রায় থেরাপি দেওয়া লাগবে। Y and Y. Okay, then 4 centimeter, more than 4 centimeter extra thyroid extension, TZ more than 10 nanogram per ml, gross N1, bulky lymph node that is more than 5 lymph node, gross N1, and grading is high. So কাদের ক্ষেত্রে দেবো না? যদি প্যাপিলারি ক্লাসিক সাবটাইপ হয়, প্যাপিলারি prognosis is good, classic more good, so তাকে দেব না। তার লার্জেস্ট টিউমার সাইজ লেস দেন 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের চেয়েও ছোট সাইজ, তাহলে লাগবে না। অনলি ইন্ট্রাথাইরয়েড ডিজিজ, টিজি অ্যান্ড অ্যান্টি-টিজি near about absent, anti-TZ absent, anti absent, TZ less than 1 nanogram per ml, post-operative use is normal, and unifocal or multifocality less than 1 centimeter, all foci 1 সেন্টিমিটারের চেয়েও ছোট হচ্ছে সবগুলো foci। তাহলে মাঝামাঝি তো একটা ঘটনা আছে, in between 2 centimeter and 4 centimeter, 2 to 4 centimeter, that is if less than 2 we can avoid, if more than 4 we can go for eye therapy, if it's between 2 to 4 what we can do, we can consider relative indication of eye therapy। তাহলে 2 to 4 সেন্টিমিটার হলে আমরা সাইজটা যখন 2 থেকে 4-এর মধ্যে থাকবে আমরা চিন্তা করতে পারি রায় থেরাপি দেওয়ার। অ্যান্ড আদার হিস্টোলজিক সাবটাইপ, আদার হিস্টোলজি টল কলামনার হবনাল ডিফিউজ স্ক্লেরোজিং, তাদের ক্ষেত্রে আমরা রিলেটিভ ইন্ডিকেশন অ্যান্ড সার্ভাইকাল লিম্ফ নোড ইজ পজিটিভ, লিম্ফ্যাটিক ইনভেশন দেয়ার ভাই বলেছি ওখানে যে তার অবশ্যই দিতে হবে, এল বলছি যে রিলেটিভ ইন্ডিকেশন, রিলেটিভের এল, লিম্ফ্যাটিক ইনভেশন এল, অ্যান্ড মার্জিন যদি পজিটিভ হয় রে ভাই তাহলে তাদের রিলেটিভ, বাট গ্রেড 3 হলে অবশ্যই ছিল হাই গ্রেড, তার আমার ইন্ডিকেশন ছিল। অ্যান্ড মাইক্রোস্কোপিক মাল্টিফোকাল ডিজিজ যদি হয় তাহলে একটা আমার ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশন চলে আসছে। আর ফলো আপ কী করবো? পোস্ট ফ্লোবেক্টমি, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং TSH আলট্রাসাউন্ড নেই, বছর অর্ধ বছর পর করবো। If any abnormality, then we can go for suspicious tissue biopsy. And post-thyroidectomy, what we can do? Post-thyroidectomy, যেহেতু এখানে আমাদের TSH এক্সামিনেশন, TSH আলট্রাসাউন্ডের পাশাপাশি TZ অ্যান্টি-TZ দেখার সুযোগ আছে, যেহেতু পুরোটাই ফেলে দিয়েছি পোস্ট-থাইরয়েডেক্টমি, তাহলে আমার টিজি যদি অল্প পরিমাণেও আসে বা অ্যান্টি-টিজি তাহলে আমার একটু সাসপিশাস, এবং সেই ঘটনাটা করব 6 to 12 উইকলি, এটা মান্থলি আর এটা উইকলি, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট রাই থেরাপি, সো থ্যাংক ইউ।